আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো বাস্তব সংখ্যার যত ধরনের অঙ্ক আছে এবং প্রত্যেকটা নিয়ম সবগুলো এই একটা ভিডিওতে শিখে দেওয়ার চেষ্টা করব। তো আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, অবশ্যই তোমরা এই অধ্যায়ের সকল অঙ্ক করতে সক্ষম হবে এবং এই অধ্যায়টা খুব সহজেই বুঝে নিতে পারবে। তো আশা করি এই পুরো ভিডিওটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে চলো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকের আমাদের যে অধ্যায়ের নাম, সে অধ্যায়ের নাম হচ্ছে বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা বোঝার আগে আমাদের সংখ্যার ছোট্ট একটা ইতিহাস সম্পর্কে আমরা একটু জেনে আসি। দেখো, আজকে আমরা যে সংখ্যাগুলোকে লিখি অর্থাৎ 1 2 বা 1 2 3 দিয়ে অনেক অনেক বড় বড় সংখ্যাগুলো কিন্তু খুব সহজে লিখে ফেলি। কিন্তু তোমরা কি জানো যে এই সংখ্যাগুলো কিন্তু প্রথমে এরকম ছিল না। প্রথমে এই সংখ্যাগুলো বা এই গণনার পদ্ধতিটা ছিল একটু অন্যরকম। একদম প্রাচীনকালে তখনকার মানুষগুলো বিভিন্ন ধরনের পাথর দিয়ে যে কোনো হিসাব তোমরা করতো। ধরো সাপোজ কখনো কখনো দাগ কেটেও কখনো কখনো গণনা করত, কোনো কিছুর হিসাব রাখতো। আবার তারপরে এই জিনিসটা আস্তে আস্তে আঙুলের, যে আমাদের 10টা আঙুল আছে আমাদের হাতের, তো এই আঙুল দিয়েও এই গণনা কাজগুলো করে থাকতো। তো এরপরে অনেক অনেক দিন পরে আমাদের সংখ্যা পদ্ধতির প্রথম যে পদ্ধতিটা মোটামুটি আমাদের আলোচনা করা যায়, সেই পদ্ধতিটা হচ্ছে কি, তারা ট্যালি চিহ্ন ব্যবহার করা শুরু করলো। যেরকম ধরো আমরা জানি যে ট্যালি চিহ্ন, এই চিহ্নগুলোকে ট্যালি চিহ্ন বলি। এটা হচ্ছে 1 এইটা, 2 এইটা, 3 4 এবং 5-এর ক্ষেত্রে এরকম একটা দাগ দিয়ে এই সংখ্যাটাকে 5 বা এই চিহ্নটাকে 5 হিসাবে ধরা হতো। তো সিমিলারলি এখানে আরো একটা দিলে কি হতো, এটাকে দিয়ে 6 সংখ্যাটাকে বোঝানো হতো। তো এরকম করে অনেক অনেক সংখ্যায় লেখা সম্ভব ছিল, বাট অনেক বড় সংখ্যা যখন চলে আসছিল তখন কিন্তু এই লেখা কিন্তু অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। বড় বড় সংখ্যাগুলো কিন্তু আমরা এই চিহ্নের সাহায্যে প্রকাশ করা কিন্তু আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিল। তো এরপরে আরো একটা আপডেটেড সংখ্যা পদ্ধতি আসলো বা হিসাব গণনার পদ্ধতি আসলো, সেটাকে বলি আমরা রোমান সংখ্যা। সেই রোমান সংখ্যা কিন্তু দেখো আমরা এখনো পর্যন্ত ইউজ করে থাকি। দেখো, রোমান সংখ্যা কনসেপ্টটা ছিল খুবই সিম্পল। ধরো যে এটাকে আমরা 1 বলতাম এবং 2 ছিল আমাদের, এইটাকে আমরা 2 বলি। তারপরে এইভাবে এটাকে আমরা 3 বলি। তারপরে আমরা 4-এর ক্ষেত্রে দেখো এইভাবে ইউজ করতাম, এটাকে 4 বলতাম, এটাকে 5 বলতাম। তারপরে 6 বলার সময় আমরা এইটাকে কিন্তু এই যে 6 বলতাম এইভাবে। তো এইভাবে কিন্তু আমরা 10-এর জন্য আমাদের আলাদা একটা চিহ্ন, 5-এর জন্য আলাদা চিহ্ন, 5-এর আগে একটা দাগ দিলে সেটাকে 4 বোঝাবে, 5-এর পরে একটা দাগ থাকলে সেটাকে আমরা 6 বুঝবো, 5-এর পরে 2টা থাকলে আমরা সেটাকে 7 বুঝবো। তো এই পদ্ধতিটা কিন্তু খুবই চলমান ছিল এবং এটা কিন্তু অনেক দিন চলছিল, কারণ এটা দিয়েও খুব সহজে বড় বড় সংখ্যাগুলোকে লেখা সম্ভব ছিল। বাট এটা দিয়ে অনেক অনেক বড় সংখ্যাগুলো কিন্তু লেখা আবারও কষ্টদায়ক হয়ে গেল। তো এর জন্য আরো নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করার প্রয়োজন পড়েছিল। তো এইভাবেই সংখ্যা পদ্ধতির আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম যে আমাদের বর্তমান যে সংখ্যা পদ্ধতি, সেই সংখ্যা পদ্ধতির দিকে। সেটা হচ্ছে কি, আমাদের এই সংখ্যা পদ্ধতির যে অঙ্ক সংখ্যা, সেই অঙ্ক সংখ্যা হলো মোট 10টা। একটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 এবং 0। আমাদের বর্তমান সংখ্যা পদ্ধতির সংখ্যা মাত্র হচ্ছে 10টা, অঙ্ক হচ্ছে 10টা। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই প্রথম যে 9টা অঙ্ক আছে এইগুলোকে বলি আমরা সার্থক অঙ্ক, এবং এই 0 এটাকে বলি আমরা সহকারী অঙ্ক। তো এটাকে আমরা সার্থক অঙ্ক বলি, এইটা হচ্ছে আমাদের সার্থক অঙ্ক, এবং এইটাকে বলি আমরা সহকারী অঙ্ক। তো একটা জিনিস আমরা বলি, এই শূন্যের ব্যবহার বা এই শূন্যটাকে কিন্তু আবিষ্কার করেছিল কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশের ম্যাথমেটিশিয়ানরা, এবং এই শূন্যের ব্যবহারটা কিন্তু সর্বপ্রথম তারাই শুরু করেছিল। তো আমাদের আগে যখন দেখো আমরা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলি, যেটাকে এখন বর্তমানে ধরো সাপোজ একই সংখ্যার বিভিন্ন বিভিন্ন পজিশনে থাকার কারণে তাদের ভ্যালুটা ভিন্ন হয়ে যায়। ধরো সাপোজ আমরা লিখলাম 12, তো 12তে আর ধরো লিখলাম, ধরো 120 লিখলাম, তো এটা না লিখে আমি লিখতে পারি 102 লিখতে পারি, অথবা 0 1 2 লিখতে পারি। আমি দেখো 3টা অঙ্ক নিয়ে 1 2 এবং 0 এই 3টা করে অঙ্ক নিয়ে 3টা সংখ্যা লিখলাম। সংখ্যার আমি যদি এই যে তোমার
দুইটাকে যখন মাঝখানে লিখছি তখন এই দুইয়ের কিন্তু ভ্যালুটা আলটিমেট চলে আসছে কত, 2 × 10, কারণ 2-এর পরে একটা সংখ্যা অঙ্ক আছে অর্থাৎ 10, মানে এটার ভ্যালু কিন্তু 20 হয়ে গেছে। আবার দেখো 2 যখন আমি একদম এককের ঘরে রেখেছি তখন কিন্তু এই 2-এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 2 × 1 অর্থাৎ 2 হয়ে গেছে। আবার দেখো আমরা যদি বলি সিমিলারলি, ধরো এইখানে এই একটা আমরা দশকের ঘরে রেখেছি অর্থাৎ এই একের ভ্যালুটা হয়ে গেছে 10। তো এইভাবে আমরা যদি বলি এই যে এখানেও দেখো একটা আছে কিন্তু একটা আমরা শতকের ঘরে রেখেছি অর্থাৎ এই একের ভ্যালুটা হয়ে গেল কত, 100। তো দেখো এই যে আমরা যে বললাম যে এই একই সংখ্যার একই অঙ্কের ভিন্ন ভিন্ন পজিশনের জন্য ভিন্ন ভিন্ন কিন্তু তারা মান প্রদর্শন করতেছে, এটাকে বলি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেটার সাহায্যে আমরা যে কোনো সংখ্যাকে এখন খুব সহজে লিখতে পারি। আমাদের ধর 1 লক্ষ 2 লক্ষ এই সংখ্যাগুলো কিন্তু আমরা খুব সহজে কিন্তু এই নিয়মের মাধ্যমে বা এই অঙ্কগুলোর সাহায্যে কিন্তু লিখে ফেলতে পারি। তো এইভাবে আমাদের এই বর্তমান সংখ্যা পদ্ধতি চলে আসলো। তো এই সংখ্যা পদ্ধতির যে জিনিসগুলো আছে আমরা জানি এগুলোকে আমরা অঙ্ক বলি এবং এই যে এগুলোকে আমরা সংখ্যা বলি। আচ্ছা, যারা অঙ্ক তারা কিন্তু নিজেও এক একটা সংখ্যা, আমরা এটা জানি। সকল তোমার হচ্ছে অঙ্কই সংখ্যা, বাট সকল সংখ্যা কিন্তু অঙ্ক নয়, এটা আমরা জানি সবাই। তো এরপরে আমরা এই সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কত ধরনের সংখ্যা হইতে পারে সেই সংখ্যাগুলোকে যে ক্যাটাগরাইজ করি, তাহলে আমরা প্রথমে শুধুমাত্র আজকে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। এখানে অবাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা হবে না। তো শুধুমাত্র তোমাদের 9-10 এর জন্য বাস্তব সংখ্যাটা ইম্পর্টেন্ট। সো বাস্তব সংখ্যাকে, যেটাকে আমরা ইংরেজিতে রিয়েল নাম্বার বলি, সেটাকে আমরা কখনো কখনো আর দ্বারাও প্রকাশ করে থাকি। তো এই যে বাস্তব সংখ্যাকে প্রথমত 2টা ভাগে ভাগ করা যায়। সেই বাস্তব সংখ্যাগুলো কারা কারা হইতে পারে? সেই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, যত সংখ্যা আছে সবগুলোই কিন্তু বাস্তব সংখ্যার আন্ডারে থাকে। সো মূলদ সংখ্যা কারা, মূলদ সংখ্যা কারা এইটা বোঝার আগে আমরা সহজে বুঝে ফেলি যে অমূলদ সংখ্যা কারা। অমূলদ সংখ্যা কারা এটা যদি বুঝে ফেলতে পারি খুব সহজে, তাহলে আমরা মূলদ সংখ্যা কি সেই জিনিসটা খুব সহজে বুঝে ফেলতে পারবো। আচ্ছা, প্রথমে আসছি অমূলদ সংখ্যা। যে সকল সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে অথবা p/q আকারে লেখা সম্ভব নয় সে সকল সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলি। ধরো সাপোজ আমাদের যদি বলি 2 কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ 2কে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। ধরো সাপোজ 4/2, আমরা 2/1 বা বিভিন্ন ভাবেই কিন্তু আমরা এই 2 সংখ্যাটাকে কিন্তু লিখতে পারি। সো এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু এরকম কি ধরো সাপোজ 2.5, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। কারণ কি দেখো এটাকে কিন্তু আমরা খুব সহজে ভগ্নাংশ আকারে লিখতে পারি। দেখো 25/10 আকারে কিন্তু এটা খুব সহজে লেখা যায়, এটা আরো ভগ্নাংশ আকারে লেখা যায়। কিন্তু যে সংখ্যাগুলোকে আমরা তোমার হচ্ছে ভগ্নাংশ আকারে লিখতে পারবো না সেগুলোকে, বা আমরা এটাকে বলি শর্টকাটে যে p/q, যেখানে p হচ্ছে আমাদের লব এবং q হচ্ছে হর, এই লব ভাগ হর আকারে লিখতে পারবো না যে সংখ্যাগুলোকে, সেই সংখ্যাগুলো অমূলদ সংখ্যা বলবো। এখন কথা হচ্ছে যে আমি বুঝবো কিভাবে যে আমাদের এত সংখ্যার ভিতরে কোনগুলো বেসিক্যালি অমূলদ সংখ্যা। তো এটা বোঝার আমি 2টা টেকনিক শেখাবো তোমাদেরকে, যে 2টা টেকনিক যদি তুমি ভালো করে মনে রাখতে পারো তাহলে তুমি যে কোনো অমূলদ সংখ্যা দেখে বা যে কোনো রূপেই অমূলদ সংখ্যা দেখলে চিনে ফেলতে পারবা। তো প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে কি, দেখো নিয়মটা জানার আগে আমরা একটা জিনিস শিখে নিই। আমরা আগে শিখি পূর্ণবর্গ সংখ্যা কি। পূর্ণবর্গ সংখ্যাটা কি আমরা জানি, 1-এর বর্গ করলে হয় হচ্ছে 1, 2-এর বর্গ করলে হয় 4, 3-এর বর্গ করলে হয় 9, 4-এর বর্গ করলে হয় 16, 5-এর বর্গ করলে হয় 25, এইভাবে আমরা 6-এর বর্গ করি আসবে 36, 7-এর বর্গ করলে আসবে 49, 8-এর বর্গ করলে 64। তো এই সংখ্যাগুলো যে 1, 4, 9, 16, 25, 36, 49, 64, এই সংখ্যাগুলো কিন্তু কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ। যে সকল সংখ্যা কোনো একটা পূর্ণ সংখ্যার বর্গ, সে সকল সংখ্যাকে বলি আমরা পূর্ণবর্গ সংখ্যা। অথবা আমরা এটাকে অন্যভাবে বলতে পারি, সেটা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে বর্গমূল করলে, ধরো 25কে যে আমরা বর্গমূল করি তাহলে একটা সংখ্যা পাই, সেটা হচ্ছে 5। যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সে সকল সংখ্যাকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তাহলে 25, 16, 36, 49, 64 এই সকল সংখ্যাগুলোই কিন্তু এরকম চলতে থাকবে। যত সংখ্যা আছে এরকম বর্গ করলে পাওয়া যায় সেই সকল সংখ্যাই হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তো এই পূর্ণবর্গ সংখ্যা বাদে আমাদের কি কি সংখ্যা থাকতে পারে? ধরো সাপোজ 2 একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তারপর দেখো আমরা এরকম বলতে পারি, দেখো 8 কিন্তু আমাদের একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কারণ কি, 8কে যদি বর্গমূল করি তাহলে কিন্তু কোনো একটা পূর্ণ সংখ্যা কিন্তু আমরা পাবো না, এটা দশমিক সংখ্যা পাবো। তা আমি বলছি কি, যে সকল সংখ্যাকে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সকল সংখ্যাই হচ্ছে
পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 8 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না। তো এই পূর্ণবর্গ সংখ্যার কনসেপ্টটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো এবং চিনতে পারবো যে অমূলদ সংখ্যা কোনগুলো। তো রুটের ভিতরে বা আমরা বলি স্কয়ার রুটের ভিতরে কখনো যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে আমরা অমূলদ সংখ্যা বলে দিতে পারবো। ধরো সাপোজ আমরা দেখলাম যে 10 কিন্তু এই পূর্ণবর্গ সংখ্যার ভিতরে নেই, অর্থাৎ 10 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এবং এই 10-এর কিন্তু স্কয়ার রুট, অর্থাৎ এই সংখ্যাটা কিন্তু একটা আমাদের অমূলদ সংখ্যা হয়ে যাবে। তো খুব সহজে চিনে ফেলতে পারবো রুটের ভিতরে যদি পূর্ণবর্গ না থাকে, যেরকম পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থাকে, পূর্ণবর্গ নয় এরকম কোন সংখ্যা থাকে, তাহলে আমরা নির্দ্বিধায় এটা বলে দেব যে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। যে কোনো সংখ্যা আমরা দেখব প্রথমে কি যে রুটের ভিতরে যেটা আছে সেটা কি পূর্ণবর্গ কিনা। যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটা কিন্তু মূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে না। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে 100% শিওর থাকবো আমরা যে এটি একটি অমূলদ সংখ্যা। তো এইভাবে আমরা √2, √3, √5, √6, √8, √10, √11, √12 সবগুলো সংখ্যাই কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা নয়, অর্থাৎ এই সবগুলো সংখ্যাই কিন্তু আমাদের অমূলদ সংখ্যা। তো একটা পদ্ধতি শিখলাম আমরা যে কিভাবে অমূলদ সংখ্যা দেখলেই চিনতে পারবো। তাহলে দেখো, আমরা যদি কখনো স্কয়ার রুট দেখি কোনো সংখ্যার উপরে এবং দেখি যে ওই সংখ্যাটা পূর্ণবর্গ নয় তাহলে 100% শিওর হবো আমরা অমূলদ সংখ্যা। এরপরে আসি আমরা দশমিক সংখ্যা দেখলে কিভাবে বুঝবো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। সেটা হচ্ছে কি, দেখো এখানে লেখাই আছে অমূলদ সংখ্যা হবে অসীম অনাবৃত দশমিক যেটা আছে সেটা। মনে সাপোজ এটা কনসেপ্টটা কি, মনে করছে 2.352905 এরকম ধরো চলতেই আছে। এই দশমিকের পরে যদি বলি অঙ্ক কতগুলো আছে তাহলে বলবো এখানে দেখতো ডট ডট দেওয়া আছে, এর অর্থ হচ্ছে যে এখানে অসীম সংখ্যক অঙ্ক কিন্তু বিদ্যমান। এরপরে কত এগুলো চলতেই আছে, বাট আমি কিন্তু জানি না সঠিক, এখানে মান আছে, অনেক মান আছে আমরা জানি। সো এই ধরনের সংখ্যাকে বলি আমরা অসীম। যেহেতু অসীম এবং যেহেতু দশমিক, এবার এটাকে অনাবৃত বলারও কিন্তু কারণ আছে, কারণ এটাকে আবৃত করা যায় না। আবৃত অনাবৃত ব্যাপারটা কি সেটা আমরা খুব সহজেই এখান থেকে শিখে ফেলবো। যখন আমরা দশমিক অসীম আবৃত সংখ্যাগুলো দেখব তখন আমরা অনাবৃত আবৃত ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিব। তো এইটাকে বলি আমরা, দেখো যেহেতু অসীম এবং দশমিক এবং এটা অনাবৃত, অর্থাৎ এই সংখ্যাটাকে বলবো আমরা হচ্ছে অমূলদ সংখ্যা। যদি কখনো দেখি দশমিকের পরে 0.123031579 এরকম চলতেই আছে, যদি দেখি দশমিকের পরে কোনো একটা সংখ্যা চলতেই আছে কিন্তু কোন সংখ্যা বারবার রিপিট করতেছে না, ধরো রিপিট করতেছে না ব্যাপারটা যদি বুঝাই আমরা, ধরো সাপোজ এটা 12, ধরো সাপোজ এটা 2.121212 ধরো এইটাও কিন্তু অসীম সংখ্যক চলতেছে, বাট এখানে কিন্তু 121212 বারবার আসতেছে, অর্থাৎ এটাকে কিন্তু আমরা বলতে পারবো না যে অনাবৃত, এটা কিন্তু আমাদের আবৃত হবে, এটা কিন্তু আমাদের অনাবৃত হবে। কোনটা যদি রিপিট করে তাহলে সেটা আবৃত হবে, এবং যেটা রিপিট করবে না, একই সংখ্যা বারবার আসবে না, সেটাকে অনাবৃত বলবো। এবং যেগুলো একই সংখ্যা বারবার আসবে না সেইগুলো হচ্ছে কিন্তু আমাদের অমূলদ সংখ্যা। তাহলে দেখো, আমরা বললাম যে অমূলদ সংখ্যা চেনার দুইটা উপায় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে কি, যে রুটের ভিতরে বা স্কয়ার রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যা থাকতে হবে, তাহলে সেটাকে আমরা বলে দিতে পারবো সেটা একটা অমূলদ সংখ্যা। আবার যদি দেখি দশমিকের পরে অসীম সংখ্যক অঙ্ক আছে কিন্তু কোনোটাই পুনরায় বারবার আসতেছে না, তাহলে সেটাকে বলে দেব আমরা যে এটা একটা অমূলদ সংখ্যা। তো আমরা এরকম টাইপের অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যা আমরা অনেকগুলো এক্সাম্পলের সাহায্যে আমরা তখন দেখে নিব যে কোনটা মূলদ সংখ্যা কোনটা অমূলদ সংখ্যা। ধরো সাপোজ এরকম যদি হইতো, এরকম ডট ডট দেওয়া নাই, তাহলে কিন্তু এটা কিন্তু আর অমূলদ সংখ্যা হইতো না। কারণ কি, দেখো দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8 9 মোট 9টা ডিজিট আছে বা 9টা অঙ্ক আছে দশমিকের পরে, অর্থাৎ এইটা যদি সসীম সংখ্যক অঙ্ক থাকে দশমিকের পরে সেটাকে কিন্তু আমরা মূলদ সংখ্যা বলবো, কিন্তু যদি অসীম সংখ্যক হয় তাহলে কিন্তু এটা অমূলদ সংখ্যা হবে আমাদের। তো আমরা এই দুইটা টেকনিকের সাহায্যে খুব সহজে অমূলদ সংখ্যাগুলোকে আলাদা করে ফেলতে পারবো এবং চিনে ফেলতে পারবো। আর মূলদ সংখ্যা কারা, তাহলে যেগুলোকে পি ভাগ কিউ আকারে লেখা যায় সেগুলোকে মূলদ সংখ্যা বলবো, বা যেগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় সেগুলোকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। এখন তাহলে কি, এই অমূলদ সংখ্যা বাদে যে সকল সংখ্যায় আমরা দেখব সবগুলো সংখ্যা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। ধরো এই মূলদ সংখ্যাকে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, সেই ভাগগুলো নিয়ে আলোচনা করলে মূলদ সংখ্যা কতটুকু বিস্তৃত সেটা আমরা বুঝতে পারবো। তো আমরা দেখি প্রথমে মূলদ সংখ্যাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। তো
তো একটা ভাগকে আমরা বলি পূর্ণ সংখ্যা এবং আরেকটা ভাগকে বলি ভগ্নাংশ। এখন আমরা দেখবো মূলদ সংখ্যার যে পূর্ণ সংখ্যাগুলো আছে এই পূর্ণ সংখ্যাগুলো দেখতে কেমন বা এই কোনগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলবো। যে সংখ্যাগুলো একদম অখণ্ড সংখ্যা সেগুলোকে পূর্ণ সংখ্যা বলতে পারি, সে ধনাত্মক হইতে পারে অথবা ঋণাত্মক হইতে পারে। ধরো সাপোজ 5 কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। যদি আমরা 15 বলি এটাও কিন্তু একটা পূর্ণ সংখ্যা হবে। যদি আমরা 30 বলি এটা একটা পূর্ণ সংখ্যা হবে 1, 3। সিমিলারলি -5, -2, -10 এইগুলো কিন্তু সবই কিন্তু পূর্ণ সংখ্যা হবে। আবার 0 সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হবে। কিন্তু দেখো সাপোজ যদি দেখি 3/5 এই সংখ্যাটা কিন্তু একটা অখণ্ড সংখ্যা না, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, বা আমরা যদি দেখি 1.2 এটা দশমিক সংখ্যা। সো এই ধরনের সংখ্যাগুলো কিন্তু আমরা বলতে পারবো না পূর্ণ সংখ্যা। যেগুলো অখণ্ড সংখ্যা, যেগুলোকে মানে আমাদের হচ্ছে ভগ্নাংশ আকারে নেই যে সংখ্যাগুলো, বা যেই সংখ্যাগুলোকে আমরা দশমিক আকারে লিখি না, সেই সকল সংখ্যাই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে দেখো 5 ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা এবং 0 প্রত্যেকটাই কিন্তু আমাদের হচ্ছে কি মূলত আমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা। এবং ভগ্নাংশ যদি আসি, ভগ্নাংশ হচ্ছে কোনগুলো? এই ভগ্নাংশ হচ্ছে যে 3/5 বা 1.2 এই সংখ্যাগুলোকে বলবো হচ্ছে আমরা ভগ্নাংশ সংখ্যা। এখন এই ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটাকে বলি সাধারণ ভগ্নাংশ আর একটাকে বলি আমরা দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ ভিতরে কারা পড়বে? এই ধরো সাপোজ আমরা যেই ভগ্নাংশগুলোকে এরকম কোন দুইটা পূর্ণ সংখ্যার ভাগফল আকারে লিখি, দেখো 3 এবং 5 দুইজনই কিন্তু এক একটা পূর্ণ সংখ্যা, এদের ভাগফল আকারে লিখছি, অর্থাৎ এইটাই হচ্ছে আমাদের একটা সাধারণ ভগ্নাংশ। এবং দশমিক ভগ্নাংশ কি? যে সকল সংখ্যাকে আমরা এরকম দশমিকের সাহায্যে লিখি সে সকল সংখ্যাকে বলবো আমরা দশমিক ভগ্নাংশ। তো এই দশমিক সংখ্যাকে আবার ভাগ করা যায় হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে সসীম দশমিক, একটা হচ্ছে অসীম আবৃত। এখন সসীম দশমিক এবং অসীম আবৃত ব্যাপারটা যদি বোঝার চেষ্টা করি, ধরো সাপোজ একটু আগে লিখলাম যেটা 1.2, এই পয়েন্টের পরে কয়টা অঙ্ক আছে আমাদের? মাত্র একটা। অর্থাৎ এইটা যদি আমরা বলতে পারি যে পয়েন্টের পরে সসীম সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেটাকে বলবো আমরা সসীম সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি দেখি এরকম অসীম সংখ্যক চলতেছে 2 2 2 এরকম চলতেই আছে, অর্থাৎ এই সংখ্যাটাকে বলবো অসীম আবৃত সংখ্যা। এরকম ধরো সাপোজ 5.05 05 05 এরকম চলতেছে, বা ধরো 1.13 135 135 135 এরকম চলতেই আছে, তাহলে কিন্তু এই সংখ্যাটাকেও বলবো আমরা হচ্ছে অসীম আবৃত। কারণ কি? এগুলো হচ্ছে অসীম সংখ্যক চলতেছে, এই দেখো অসীম সংখ্যক চলতেছে, এর জন্য কিন্তু এটাকে আমরা অসীম আবৃত বলবো। কিন্তু ধরো সাপোজ 2.5043925992 ধরো এই একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা যদি বলি দশমিকের পরে সসীম না অসীম সংখ্যক অঙ্ক আছে, দেখো তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তো মাত্র 9টা আছে। যদি আরো একটা থাকতো, এরকম ভাবে যদি 100টা থাকতো 200টা থাকতো, যদি আমাদের সসীম সংখ্যক অঙ্ক হয় তাহলে এটাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি অসীম সংখ্যক অঙ্ক থাকে তাহলে সেটাকে বলবো আমরা অসীম আবৃত। আবৃত তখনই বলতে পারবো যখন দেখবো কোনো একটা ডিজিট বা কোনো একটা অঙ্ক বা কোনো একটা দুইটা অঙ্ক বা তিনটা অঙ্ক বারবার আসছে বা পুনরায় রিপিট করতেছে। দেখো এই 2 সংখ্যাটা কিন্তু বারবার আসতেছে, অর্থাৎ এটাকে বলবো কিন্তু আবৃত। এবং এটাকে আবৃত কিভাবে করা যায় সেটা আমরা দেখবো। এখানে যদি একটু খেয়াল করি 05 এই 05 05 এই জিনিসটা কিন্তু বারবার রিপিট করতেছে, অর্থাৎ এটাকেও কিন্তু আমরা আবৃত করতে পারবো। এই দেখো 135 135 135 এই জিনিসটা কিন্তু বারবার আসতেছে, অর্থাৎ এটাকেও কিন্তু আমরা আবৃত করতে পারবো। আচ্ছা দেখি এখন আবৃত করার টেকনিকটা বা আবৃত করার নিয়মটা কি, কনসেপ্টটা কি। দেখো আবৃত্তি করার কনসেপ্টটা হচ্ছে যেরকম এই দেখো 5.05 কতটুকু রিপিট করতেছে বারবার, এই 05 এই অংশটুকু রিপিট করতেছে, অর্থাৎ আমরা এর মাথায় এই শূন্যের মাথায় যে মানে স্টার্টিং যেখান থেকে শুরু রিপিট করা এবং যেখানে শেষ যতটুকু রিপিট করতেছে সেই জিনিসটাকে আমরা এই আবৃত করে দেবো। এই একটা চিহ্ন দিলাম, এই একটা চিহ্ন দিলাম, এই চিহ্নগুলোকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। পৌনঃপুনিক চিহ্ন। তো এই পৌনঃপুনিক চিহ্নের সাহায্যে আমরা কোনো একটা সংখ্যাকে, কোনো একটা অসীম আবৃত সংখ্যাকে আমরা হচ্ছে লিখে ফেলতে পারবো। দেখো আমাদের যদি এই সংখ্যাটাকে আবৃত করার কথা বলতো তাহলে কি করতাম আমরা 1 পয়েন্ট এই 2 অংশটুকু কিন্তু রিপিট করতেছে, অর্থাৎ এই 2 এর উপরে একটা জাস্ট পৌনঃপুনিক দিয়ে দিব। এখন অনেকে হয়তো ভাবতে পারো ভাই এটা তো 22 22 22 এরকম 22 গুলো রিপিট করতেছে, তাহলে কি আমি এরকম দিলে কোনো সমস্যা হবে কিনা 1.22 এর মাথায় পৌনঃপুনিক।
তো এইটাও কারেক্ট। তো এটাকেও আমরা বলবো যে এটাও কিন্তু আমাদের হবে, এটাও লেখা যাবে অথবা এটাও লেখা যাবে। আবার দেখো এইখানে আমরা এটাকে যদি আবৃত করতে চাই তাহলে দেখো 1.135, আমরা জানি 135 এই অংশটুকু রিপিট করতেছে, তাহলে আমরা জাস্ট এখানে এই 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যেহেতু রিপিট করতেছে, তাহলে 1 থেকে 1-এর মাথায় একটা এবং শেষ যেটা রিপিট করতেছে সেইটা, প্রথম যেটা রিপিট করতেছে এবং শেষ যেটা রিপিট করতেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথমটা এবং শেষটা, মাত্র 2টা চিহ্ন দিব, পৌনঃপুনিকের চিহ্ন, ফার্স্টেরটা এবং লাস্টেরটা দিয়ে এটাকে কিন্তু আমরা এই বড় অসীম দশমিক ভগ্নাংশটাকে জাস্ট এতটুকু জায়গার ভিতরেই কিন্তু আমরা লিখে ফেলতে পারলাম। এটাকে বলা হয় পৌনঃপুনিকের সাহায্যে অসীম আবৃত সংখ্যাগুলোকে লেখা। দেখো তো এখন আমরা এইটার সাথে আমরা যদি অসীম অনাবৃত দশমিক কথা বলি, তাহলে দেখো সে অসীম অনাবৃত দশমিকের ভগ্নাংশটা ছিল এরকম যে 2.0509523462 এরকম ধরো চলতেই আছে, বাট কোন সংখ্যা কিন্তু পুনরায় বারবার কিন্তু আসছে না, অর্থাৎ এইটাকে বলবো আমরা অসীম অনাবৃত সংখ্যা। আর অসীম অনাবৃত সংখ্যাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। তো আমরা এতক্ষণ পর্যন্ত জেনে গেলাম কিভাবে দশমিক ভগ্নাংশকে দুইটা ভাগ অর্থাৎ সসীম এবং অসীম আবৃত সংখ্যাগুলো কি এবং এগুলোকে কিভাবে প্রকাশ করতে পারি এবং অসীম আবৃত সংখ্যাগুলোকে কিভাবে আমরা পৌনঃপুনিকের সাহায্যে ছোট করে লিখতে পারি। তো এইবার আসি আমরা এই যে ভগ্নাংশের দুইটা ক্যাটাগরি ছিল, একটা সাধারণ এবং একটা দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়। আমরা ছোটবেলায় হয়তো জেনেছি যে ভগ্নাংশকে তিনটা ভাগে ভাগ করা যায়, সাধারণ ভগ্নাংশকে প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। বাট আসলে মিশ্র কোনো আলাদা কোনো ক্যাটাগরি না, মিশ্র হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশেরই অংশ। তো এটা কিভাবে হয় সেটাও আমরা দেখবো। তো প্রথমে আমরা জানি যে সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কি, কাকে বলে, কোন ভগ্নাংশটাকে প্রকৃত বলবো এবং কোনটাকে অপ্রকৃত বলবো আমরা একটু দেখে নিই। তো প্রথমে আসি প্রকৃতের কাছে। প্রকৃত ভগ্নাংশ হবে সেইটা যেই ভগ্নাংশের আমাদের লব, এই লবটা হবে ছোট হরের থেকে। অর্থাৎ আমরা লব হর যে জিনিসটা অনেকে হয়তো কনফিউজড হয়ে যায়, তা এটা মনে রাখার জন্য আমরা এই একটা শব্দ মনে রাখতে পারি, লোহা। তা এই লোহার ল আছে প্রথম এবং হ আছে শেষে, অর্থাৎ প্রথমে হবে লব উপরে এবং হর হবে নিচে। তো এই লোহা শব্দটা দিয়ে কিন্তু আমরা লব হরটাকে খুব সহজে মনে রাখতে পারি। তো আমরা বললাম কি, যদি লবের মানটা ছোট হয় হরের তুলনায়, অর্থাৎ ধরো সাপোজ 3/5, এই সংখ্যাটা যদি দেখি এটা হচ্ছে আমাদের একটা ভগ্নাংশ এবং উপরের লবটা কিন্তু হরের থেকে ছোট, অর্থাৎ এটাকে বলবো আমরা প্রকৃত ভগ্নাংশ। আবার তাহলে অপ্রকৃতটা কেমন হবে? অপ্রকৃতটা হবে যদি দেখি লবের মানটা হরের থেকে বড়, তখন সেটাকে বলবো আমরা অপ্রকৃত। যেরকম ধরো সাপোজ এক্সাম্পল আরেকটা দিই আমরা, 7/2, এখানে দেখো লবের মানটা কিন্তু বড় কার থেকে? হরের থেকে, অর্থাৎ এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এই অপ্রকৃত ভগ্নাংশকে আবার একটা আলাদা ভাগে ভাগ করা যায়, সেটাকে মিশ্র বলি। তো এই অপ্রকৃত ভগ্নাংশের দেখো এইটা যে কোন কোন সংখ্যার সাথে লেখা যায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো অপ্রকৃত সংখ্যাকে যদি আমরা লিখি যে এই আমরা 7কে 2 দিয়ে ভাগ করি, তো দেখো এই 7কে 2 দিয়ে ভাগ করার সিস্টেমটা জানি আমরা। 7কে 2 দিয়ে ভাগ করলে আসে 3 দুগুণে 6, হাতে থাকে 1। তো ভাগফল হচ্ছে 3 এবং ভাগশেষ কত আমাদের 1, তাহলে এই একটা চলে যাবে উপরে এবং 2টা চলে আসবে নিচে। আমরা জানি যে একটা অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এই হয়ে গেল আমাদের, এইটা কিন্তু আমাদের এই 7/2 এর মিশ্র ভগ্নাংশের রূপ। 7/2 ছিল কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর এইটাকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করে ফেললাম। তো মিশ্র ভগ্নাংশকে তুমি যে আমার এই অপ্রকৃত বানাতে চাও, তাহলে কি করবা, এইটার সাথে এটা গুণ করে এই গুণফলের সাথে উপরে এটা যোগ করতে হবে। 3 দুগুণে 6, 6 সাথে 1 যোগ করলে সেটা হবে উপরে, আর নিচে যেটা থাকবে সেটা কিন্তু নিচেই থেকে যাবে। তো দেখো এইটার এটা কিন্তু একই সংখ্যাকে রিপ্রেজেন্ট করতেছে। এর জন্য কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশকে আলাদা কোনো ক্যাটাগরাইজ করি নাই, সেটা হচ্ছে একই জিনিস, কিন্তু এই কখনো কখনো অপ্রকৃতকে আমরা মিশ্র আকারে লিখি অথবা মিশ্রকে কখনো কখনো অপ্রকৃত আকারেও লিখি। তো খুব সহজেই আমরা আরেকটু জিনিস যদি আমরা খেয়াল করি, দেখো এই যে মিশ্র ভগ্নাংশের কিন্তু দুইটা পার্ট যদি আমরা খেয়াল করি, দেখো সেটা হচ্ছে আমরা যদি দেখি এটা এই 3 আর 1/2, এটাকে যদি তুমি দেখো আবার মিশ্র অপ্রকৃত করতে যাও, 3 দুগুণে 6 আর 1 7, 7/2 আমরা জানি। এবং এটা যদি একটু খেয়াল করো 3 যোগ 1/2 কিন্তু লেখা যায়। দেখো এটাকে যদি লসাগু করতাম, এর ইজ 1, তাহলে এই 2 আর 1 এর লসাগু 2, 2 কে 1 দিয়ে ভাগ করলে 2, এবং সেই 2 এর সাথে 3 গুণ, 3 দুগুণে 6 যোগ 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, এই 1 এর সাথে 2 গুণ করলে হয় আমাদের 2 কে 2 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে হয় 1, অর্থাৎ
7/2। তাহলে দেখো আমরা কিন্তু এই সংখ্যাটাকে এইভাবে ক্যালকুলেট না করে আমরা যদি এরকম যোগ করে লসাগু করেও করতাম তাহলেও কিন্তু খুব সহজে আমাদের সেই মানটা কিন্তু পেয়ে যেতাম। তো এখন কথা হচ্ছে কি, দেখো এইখানে যদি এই সংখ্যাটার দিকে একটু তাকাই ভালো করে, তাহলে দেখবো এই প্রথম যে অংশটুকু, এই অংশটুকু কিন্তু আমরা পূর্ণ সংখ্যা বলে আসছি, এবং সেই শেষের যে অংশটুকু, সেই অংশটি দেখো তো উপরে লবটা কি হরের থেকে ছোট না বড়? লব কিন্তু ছোট হরের তুলনায়, অর্থাৎ এই অংশটাকে বলতে পারি আমরা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে একটা পূর্ণ সংখ্যা এবং একটা অপ্রকৃত ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশের যোগফল কিন্তু অবশ্যই একটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। আমরা উল্টা করে বলতে পারি, একটা অপ্রকৃত ভগ্নাংশকে ভাঙলে একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশের অংশ পাওয়া যাবে। তো এই ছিল আমাদের সাধারণ ভগ্নাংশের যে ক্যাটাগরিগুলো বা আমাদের যে শ্রেণী বিভাগগুলো সেইগুলো। এইবার আসি আমরা যে পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করা যায় তিনটি ভাগে, একটা ধনাত্মক, একটা ঋণাত্মক এবং একটা শূন্য। তো এইগুলোর দিকে আসি। তো ধনাত্মক সংখ্যাগুলো কোনগুলো? ধনাত্মক কিন্তু অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। ধরো সাপোজ ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 5। আমি যদি প্রথম থেকে লিখি 1 2 3 4 5 6 7 8 9 এরকম ডট 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 চলতেই থাকবে অসীম পর্যন্ত, সকল সংখ্যাই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো এটা কিন্তু হইতে পারবে না 8.5, এটা কিন্তু অবশ্যই ধনাত্মক সংখ্যা, বাট এটা কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা না। অর্থাৎ এটাকে কিন্তু আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না। এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা আবার n দ্বারা প্রকাশ করি, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা n দ্বারা প্রকাশ করে থাকি, এবং পূর্ণ সংখ্যাকে আমরা z দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো শূন্য কিন্তু বাদে। এবার ঋণাত্মক সংখ্যায় আসি। ঋণাত্মক সংখ্যা হচ্ছে কি, এই যে ঠিক সিমিলারলি এরকমই চলতে থাকবে, -1 -2 -3 -4 -5 -6 এরকম চলতেই থাকবে। তো এইগুলোকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলি। অনেক সময় এরকম যদি আসে 3.5 -3.5, এটা তো ঋণাত্মক সংখ্যা ঠিক আছে, বাট এটা কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা না, কারণ কিন্তু এখানে দশমিক চিহ্নটা আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের দশমিক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক সংখ্যা না। তাহলে ঋণাত্মক সংখ্যা কোনগুলো? -1 -2 এরকম করতে করতে অসীম সংখ্যক সংখ্যা হচ্ছে কি আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং শূন্য হচ্ছে না সে ধনাত্মক না সে ঋণাত্মক সংখ্যা। এখন শূন্যকে একটা ক্যাটাগরিতে ফেলা যায়, সেই ক্যাটাগরিটা কি সেই জিনিসটা আমরা পরবর্তীতে একটু পরে আলোচনা করব। এইবার আসি হচ্ছে আমরা এই ধনাত্মক সংখ্যাগুলোকে আবার ভাগ করা যায় তিনটি ভাগে। সেইগুলোকে ভাগ করলে আমরা পাই হচ্ছে মৌলিক সংখ্যা, আর একটা পাই যৌগিক সংখ্যা, এবং আরো একটি পাই হচ্ছে 1। তো 1 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা মৌলিক সংখ্যাও না এবং যেটা যৌগিক সংখ্যাও না। এখন মৌলিক সংখ্যা কোনগুলো এবং যৌগিক সংখ্যা কোনগুলো? তো মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো, যেই সংখ্যাগুলো, ধরো সাপোজ 5 একটা মৌলিক সংখ্যা। এই 5 সংখ্যাটা বৈশিষ্ট্য কি? 5টা হচ্ছে কি, দেখো ওই সংখ্যা দিয়ে এবং 1 দিয়ে ভাগ করা যাবে। দেখো যেই সকল সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ, শুধুমাত্র ওই সংখ্যা এবং 1 দিয়ে শুধু ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না, সেই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেরকম ধরো 12কে কিন্তু আমরা 12 দিয়ে ভাগ করতে পারি, এবং 12কে কিন্তু আমরা 1 দিয়েও ভাগ করতে পারি। কিন্তু আমরা জানি 12কে কিন্তু আরো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেরকম 12কে ভাগ করা যায় হচ্ছে 2 দিয়ে, সেটা হবে 6। 12কে ভাগ করা যায় 3 দিয়ে, সেটা হবে 4। তো 12কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ সেটাই অ্যান্সার আসবে 3। তারপরে এই 12কে কিন্তু এই 12 এবং 1 ব্যতীত অনেকগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এই 12 কিন্তু কোনো মৌলিক সংখ্যা না। অর্থাৎ আমরা বলতে পারি যে সংখ্যাগুলো শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেগুলোকে মৌলিক সংখ্যা বলবো, আর যেগুলোকে 1 এবং ওই সংখ্যা দিয়ে ছাড়া ব্যতীতেও অনেক অনেক সংখ্যা দিয়ে ভাগ করা যাইতে পারে সেইগুলোকে বলবো আমরা যৌগিক সংখ্যা। যেরকম যৌগিক সংখ্যা হচ্ছে 12, বা আমরা বলতে পারি 8। 8কে কিন্তু 8 এবং 1 দিয়ে ভাগ করার সাথে সাথে আমরা ইচ্ছা করলে 2 দিয়েও ভাগ করতে পারি, 4 দ্বারাও ভাগ করতে পারি, অর্থাৎ এটা কিন্তু একটা যৌগিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7 11 13 14 না 15 না 16 না 17 19, এই সংখ্যাগুলো কিন্তু সবই কিন্তু মৌলিক সংখ্যা। কারণ কি, এই সংখ্যাগুলোর 11 দিয়ে এবং শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যাবে, তার মানে ওই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যাবে। এখন আসি, অনেক সময় একটা প্রশ্ন আসে যে 1 কেন মৌলিক সংখ্যা না? তো 1 মৌলিক সংখ্যা না, এটা কারণটা হচ্ছে এরকম অনেকটা। সেটা হচ্ছে কি, আমরা জানি যে যে কোনো সংখ্যা, যে কোনো একটা সংখ্যা মৌলিক সংখ্যা তখনই হবে যখন ওই সংখ্যাটাকে ওই সংখ্যা এবং 1 দ্বারা ভাগ করা যাবে। এখন দেখো
এখন দেখো আমরা যদি একটাকে নেই, এককে দেখো ওই সংখ্যা অর্থাৎ কি এক এবং এক, তার মানে এক দিয়ে ভাগ করতে গেলে দেখো আবার সেই একই রকম ভাগ ব্যাপারটা দাঁড়াচ্ছে, তার মানে কি আলাদা কিন্তু কিছু হইলো না। অর্থাৎ আমরা যদি বলি দেখো যেই সংখ্যাকে ওই সংখ্যা এবং এক দ্বারা ভাগ করা যায় সেগুলোকে আমরা বলি হচ্ছে মৌলিক সংখ্যা, কিন্তু এই দুইটা কিন্তু ঘটনা কিন্তু একই ঘটনা, এর জন্য এরকম দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা কিন্তু আসে নাই। এর জন্যই আমরা বলি হচ্ছে এই এক কিন্তু মৌলিক সংখ্যা না, এবং এটা কিন্তু আবার যৌগিক সংখ্যাও না। তাহলে খুব সহজে বুঝতে পারলাম যে মৌলিক সংখ্যা কোনগুলো এবং যৌগিক সংখ্যা কোনগুলো। তো সংখ্যা এগুলোকে ভাগ করার ক্ষেত্রে আমরা আবার অন্যভাবে ভাগ করতে পারি। এই সংখ্যাগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। এই সংখ্যাকে ভাগ করতে পারি হচ্ছে দুইটা ভাগে। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের ঋণাত্মক সংখ্যা, আমি এদিকে লিখি অঋণাত্মক সংখ্যা, আর একটা বলি আমরা ঋণাত্মক সংখ্যা। তো অঋণাত্মক সংখ্যা কাকে বলে এবং ঋণাত্মক সংখ্যা কাকে বলে? শূন্য থেকে ছোট, একটু ভালো করে শুনি, শূন্য থেকে ছোট যে কোনো সংখ্যাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা। মনে করো সাপোজ -√2, শূন্য থেকে ছোট, অর্থাৎ এটা অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা যদি সংখ্যাকে ভাগ করি অঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, এই ঋণাত্মক সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা কিন্তু ব্যাপারটা কিন্তু এক না। আমরা চিহ্নের উপর ভিত্তি করে জাস্ট সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, এটা আছে ঋণাত্মক, এটা আছে অঋণাত্মক। তো অঋণাত্মক সংখ্যা কি? মাইনাস আছে এরকম সংখ্যাই হচ্ছে অঋণাত্মক সংখ্যা, এক কথায়। এইবার আমরা যদি দেখি অঋণাত্মক সংখ্যা কোনগুলো, তো ঋণাত্মক সংখ্যা নয় যেগুলো সেগুলোই কি আমাদের অঋণাত্মক সংখ্যা। যেরকম কি দেখো আমরা যদি বলি দুই কি ঋণাত্মক চিহ্ন আছে? নাই, তাহলে এটা একটা অঋণাত্মক সংখ্যা। এরকম করতে করতে আমরা সকল ধনাত্মক সংখ্যা কিন্তু লিখতে পারি। কিন্তু একটু আগে খেয়াল করো এই শূন্যকে কিন্তু আমরা ধনাত্মক কিংবা ঋণাত্মক কিছুই বলতে পারি নাই, বাট এখানে কিন্তু শূন্য কিন্তু ঋণাত্মক সংখ্যা না, এটা কিন্তু একটা অঋণাত্মক সংখ্যা। অর্থাৎ এই শূন্যকে কিন্তু আমরা একটা শ্রেণী বিভাগে ফেলতে পারলাম। এই শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা এবং শুধু ঋণাত্মক সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা। তাহলে দেখো এইভাবেও কিন্তু আমরা সংখ্যাগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এখন শূন্য কিন্তু যদি বলা হয় কোন সংখ্যা, শূন্য কিন্তু একটা অঋণাত্মক সংখ্যা, এটা কিন্তু আমরা বলতে পারি। আচ্ছা, এইবার আমরা আবার সহমৌলিক সংখ্যা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। সহমৌলিক সংখ্যাটা কি? সহমৌলিক সংখ্যাটা কি? এই সহমৌলিক সংখ্যাটা বুঝতে গেলে আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে যে মৌলিক সংখ্যাগুলো কি। আচ্ছা, মৌলিক সংখ্যাগুলো না বুঝলেও হবে। ধরো সাপোজ আমরা জানি, ধরো সাপোজ 10 ভাগ আমি লিখলাম 5, তো এদেরকে যদি ভাগ করি ভাগফল 2 হবে। কিন্তু তুমি যদি লেখো 10 ভাগ ধরো সাপোজ লিখলাম আমি হচ্ছে 12 ভাগ, আমি এরকম দিই 15 ভাগ ধরো 4, দেখো উপরেরটা কিন্তু একটা যৌগিক সংখ্যা, নিচেটাও কিন্তু একটা যৌগিক সংখ্যা, কিন্তু এদের ভিতরে কিন্তু কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই। যেরকম আমি যদি বলি উপরেটাকে 15কে লিখবো 3 গুণ 5, নিচেটাকে লিখবো 2 গুণ 2, দেখো এই 3 এবং 5 দুইটা কিন্তু মৌলিক। এই সংখ্যাটাকে দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা গেল এবং 4কেও কিন্তু দুইটা মৌলিক সংখ্যার গুণফল আকারে লেখা গেল, কিন্তু এদের মৌলিক সাধারণ কোনো গুণনীয়ক কিন্তু নেই। কিন্তু এখানে যদি একটু খেয়াল করি, আমরা যদি বলি 2 গুণ 5 উপরেরটা, আর এটাকে বলতে পারি, আমরা বলতে পারি শুধু 5 বা 1 গুণ 5 বলতে পারি। দেখো এখানে কিন্তু দেখো মৌলিক গুণনীয়ক কিন্তু দুইটার ভিতরেই কিন্তু আছে, এই 5, সেটা বাদ দিলে আমাদের থাকে কত? 2। তার মানে যেই সংখ্যাগুলো যদি কখনো দেখি যদি কোনো একটা ভগ্নাংশে লব এবং হরের মধ্যে কোনো মৌলিক গুণনীয়ক নেই, তাহলে বলবো এরা পরস্পর হচ্ছে সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, আমি আবারও বলি, শুধু মৌলিক সংখ্যা হলে কি সেটা তো কনসেপ্ট আলাদা, এবং সহমৌলিকের ক্ষেত্রে কি যদি দেখি এবং লব এবং হরের ভিতরে কোনো সাধারণ গুণনীয়ক নেই, তখন সেই সংখ্যাটাকে বলবো হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেটা এটাতে মৌলিক সাধারণ গুণনীয়ক ছিল, অর্থাৎ এটা কিন্তু মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা না। আবার এটাতে যেহেতু ছিল না, অর্থাৎ এই যে ভগ্নাংশ, এটা কিন্তু আমরা বলবো সহমৌলিক সংখ্যা। এরকম আরেকটা এক্সাম্পল দেখতে পারি। ধরো সাপোজ আমরা নেই 18 ভাগ, ধরো সাপোজ লিখলাম, আচ্ছা 18 না দিয়ে আমি দিলাম যে 21 ভাগ 10। দেখো 21ও কিন্তু একটা যৌগিক সংখ্যা, 10ও কিন্তু একটা যৌগিক সংখ্যা, কিন্তু এদের ভিতরে কিন্তু কাটাকাটি করা যায় না। অর্থাৎ এটাকে বলবো আমরা সহমৌলিক সংখ্যা। যদি এটাকে মৌলিক গুণনীয়কগুলো লিখি, দেখো আমরা জানি মৌলিক গুণনীয়কগুলো কি হবে? 3 গুণ 7, আর নিচে হবে 2 গুণ 5। দেখো এদের ক্ষেত্রে কিন্তু কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, অর্থাৎ এরা কিন্তু পরস্পর, এই 21 আর 10 কিন্তু পরস্পর সহমৌলিক সংখ্যা। তো এই ছিল আমাদের এই যে সংখ্যার শ্রেণী বিভাগ, অর্থাৎ সংখ্যার যে টাইপ বা শ্রেণীগুলো,
বা বিভাগগুলো ছিল সেই সব বিষয়ের আলোচনা। তো এইটা হচ্ছে এই অধ্যায়ের একদমই মেন টপিক, যে জিনিসটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, সংখ্যাগুলো কি, কোন সংখ্যাকে কি বলবো, দেখলেই বুঝতে হবে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে, এই জিনিসটা কিন্তু আমাদের বলতে হবে। ধরো সাপোজ এখানে বইয়ের কাজে কয়েকটা অঙ্ক যদি আমরা দেখি, বইয়ের কাজে প্রথমে বলছে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে 3/4 অবস্থান কোথায়, 3/4 কোন ধরনের সংখ্যা। এখন দেখো প্রথমে দেখি 3/4 একটা বাস্তব সংখ্যা এবং এটা একটা অম্লত সংখ্যা না, কারণ অম্লত সংখ্যা হলে তাকে কিন্তু p/q আকারে লেখা যেত না। যেহেতু p/q আকারে লিখে গেছে, অবশ্যই সে মূলদ সংখ্যা। এবং মূলদ সংখ্যার ভিতরে দেখি এ কি পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু দুইটা পূর্ণ সংখ্যার ভাগ আকারে, ভগ্নাংশ আকারে আছে, অর্থাৎ এটা কিন্তু আমরা ভগ্নাংশ বলবো। এই ভগ্নাংশের ভিতরে দেখবো আমরা কি সাধারণ ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ। যেহেতু দশমিক আকারে নেই, অর্থাৎ এটা সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ আন্ডারে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রকৃত, একটা অপ্রকৃত। অর্থাৎ দেখো উপরের লবটা যেহেতু ছোট হরের তুলনায়, অর্থাৎ এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে আমরা বলবো কোথায়, এদের অবস্থানটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ এই জায়গাটাতে। এরপরে আমরা আরেকটা দেখি 5। 5 কোন ধরনের সংখ্যা, বা 5 এই যে আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে কোথায় অবস্থান করতেছে সেটা যদি বলি, প্রথমে দেখো এটা একটা বাস্তব সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, তারপরে দেখো এটা ভগ্নাংশ না, এটা একটা পূর্ণ সংখ্যা। এবং পূর্ণ সংখ্যার ভিতরে দেখো দুই প্রকার আছে, ধনাত্মক, ঋণাত্মক। যেহেতু ধনাত্মক অর্থাৎ ধনাত্মক সংখ্যা, এবং ধনাত্মক সংখ্যার আন্ডারে আবার 3টা ক্যাটাগরি আছে। তার ভিতরে দেখো এটা কিন্তু যৌগিক সংখ্যা না, অর্থাৎ এটা কি মৌলিক সংখ্যা। তাই এর অবস্থান কোথায়, এইখানটাতে। এরপরে আসি আছে -7। তো -7 আমরা এরকম সবগুলোকে যদি আমরা কনফার্ম করতে করতে আসি, তাহলে দেখবো যে -7 এই যে ঋণাত্মক সংখ্যার পজিশনে চলে যাবে। তারপর দেখো আমাদের √13, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, √13। এখন দেখো বাস্তব সংখ্যা অবশ্যই এটা মূলদ না অমূলদ। এখন আমি বলছিলাম অমূলদ সংখ্যা চেনার খুব সুন্দর দুটো আইডিয়া আছে। একটা হচ্ছে যদি এরকম রুট থাকে, তাহলে রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা পূর্ণবর্গ কিনা যাচাই করবো। দেখো 13 কিন্তু কোনো পূর্ণবর্গ না, 13 সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ না, কোন পূর্ণ সংখ্যার কিন্তু বর্গ কিন্তু 13 হইতে পারে না, বা 13কে বর্গমূল করলে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। অর্থাৎ 100% শিওর এটা একটা অমূলদ সংখ্যা। তার মানে আমাদের কি ওই যে অমূলদ সংখ্যার আন্ডারে এটা কিন্তু চলে যাবে। তবে দেখো শূন্য, শূন্য কোথায় আছে, শূন্যর অবস্থানটা কিন্তু আমাদের এইখানটাতে। তারপর দেখো আমাদের যদি বলি 1, 1-এর কিন্তু একটা আলাদা পজিশন আছে, সেটা আছে কিন্তু আমাদের এই জায়গাটাতে। তারপরে দেখো আমাদের বলছে 9/7। এখন 9/7 এই সংখ্যাটাকে যদি বলি, এটা কিন্তু ভগ্নাংশ আমরা দেখি এবং সাধারণ ভগ্নাংশ, এবং কিন্তু এটা অপ্রকৃত, কারণ কি এটা লবটা কিন্তু বড়, অর্থাৎ এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে আমরা যদি দেখি 12, তো 12 একটা দেখো ধনাত্মক সংখ্যা, অনেক দূর চলে আসছে একবারে। তারপরে হচ্ছে এটা কিন্তু একটা যৌগিক সংখ্যা, কারণ কি এই সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্যান্য সংখ্যা দ্বারা ভাগ করা যায়। তারপর দেখো দেওয়া আছে 2 পূর্ণ 4/5। এই সংখ্যাটা কোন জায়গায় পড়বে, এটা কিন্তু একটা মিশ্র সংখ্যা। দেখো এটা একটা মিশ্র ভগ্নাংশ আমরা বলতে পারি, খুব সহজে কিন্তু আমরা ক্যাটাগরাইজ করতে পারতেছি। তারপর দেখো আমাদের 1 দশমিক, তারপরে দেওয়া আছে 1.1234। এ দেখো এই দশমিকের পরে সসীম সংখ্যক যদি অঙ্ক থাকে সেটাকে বলি আমরা এই সসীম দশমিক ভগ্নাংশ, অর্থাৎ এটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ, সসীম। তারপরে হচ্ছে কি আমরা বলবো যে 0 দশমিক দেওয়া আছে, 0 দশমিক তোমার হচ্ছে 323 এর মাথায় পৌনঃপুনিক দেওয়া আছে। অর্থাৎ দেখো এটাকে কি বলবো, আবৃত বলবো, কারণ কি এটা আলটিমেট চলতেছে কি বলতো 3। এই 2 আর 3 এর মাথায় পৌনঃপুনিক মানে কি, এই 2 আর 3 জিনিসটা বারবার বারবার রিপিট করতেছে, অর্থাৎ এই যে 2 3 2 3 বারবার আসতেছে। অর্থাৎ বলবো কি এটা যে অসীম, এবং এটাকে আবৃত করা যায়, অর্থাৎ অসীম আবৃত ভগ্নাংশ। তো এই ছিল তোমাদের এইখানকার যে কাজের অঙ্কগুলো, সেই কাজের অঙ্কগুলো। তো আশা করি তোমাদের এই জিনিসটা খুব সহজে এবং ভালোভাবে বুঝতে পারছো। আমরা এই অধ্যায়ের পরবর্তী যে টপিকগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো এবার।